স্মার্ট পাঠশালার ফিজিক্স ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের উপর আমার আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ইলেকট্রিক চার্জ সম্বন্ধে পড়েছিলাম, তাছাড়া ইলেকট্রিক চার্জের প্রপার্টিগুলি সম্বন্ধে জেনেছিলাম আমরা। এছাড়া আমরা জেনেছিলাম মেথড অফ চার্জিং, একটা বডিকে কিভাবে আহিত করা হয়, যে বিভিন্ন মেথডগুলি আছে এই মেথডগুলি সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা যে টপিকসগুলি পড়ব এই টপিকসগুলি বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট। যে টপিকসগুলি আমরা আজকে পড়তে যাচ্ছি এই টপিকসগুলি হচ্ছে কুলম্বস ল, কুলম্বের সূত্র, কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কম্পারিজন বিটুইন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের মধ্যে তুলনা, সুপারপজিশন প্রিন্সিপাল, উপরিপাদের নীতি অ্যান্ড প্রবলেমস, মানে এই সংক্রান্ত বিভিন্ন নিউমারিক্যাল, বিভিন্ন সমস্যা যেগুলি পরীক্ষায় আসে, এরকম কয়েকটা নিউমারিক্যাল আমরা করব শেষের দিকে। আচ্ছা, আমি এখানে লেখাগুলি ইংরেজিতে লিখেছি, কিন্তু আমি লেকচার দেওয়ার সময় বাংলাতে দিচ্ছি, কারণ আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বেশি আছে এদিকে, এই কারণ ওদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথম কুলম্বস ল নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমরা সবাই জানি, আমি আগের ক্লাসও বলেছি, যে দুইটা সেম চার্জ, একটা চার্জ আরেকটা চার্জকে কি করে, রিপেল করে, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। তাহলে দুইটা সেম চার্জ বা দুইটা অপোজিট চার্জ এই যে অ্যাট্রাকশন করে বা বিকর্ষণ, রিপালশন করে, এই অ্যাট্রাকশন বা রিপালসিভ যে ফোর্সটা, এই ফোর্সটা যে মান, এই যে একটা চার্জ আরেকটা চার্জের কত বল দিয়ে অ্যাট্রাক্ট করে বা রিপাল করে, এই বলের মান এবং বলের দিক আমরা কুলম্বস ল থেকে পাই। এখন দেখি আমরা কুলম্বস লটা কি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা দরকার, যে কুলম্বস লটা শুধুমাত্র পয়েন্ট চার্জ, বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, এক্সটেন্ডেড চার্জের ক্ষেত্রে কিন্তু কুলম্বস ল প্রযোজ্য হবে না। আচ্ছা, আমরা এখানে বোর্ডে আমি Q1 Q2 দুইটা পয়েন্ট মাস আছে, একটা পয়েন্ট চার্জ আছে Q1 Q2, এবং তারা পরস্পর থেকে আর দূরত্বে আছে। এখন আমি তো ধরে নিই Q1 প্লাস চার্জ এবং Q2 প্লাস চার্জ, তাহলে Q1 Q2-র উপর বিকর্ষণ বল প্রয়োগ করবে কোন দিকে, এদিকে। আবার Q2 Q1-এর উপরও বিকর্ষণধর্মী বল প্রয়োগ করবে কোন দিকে, এদিকে। এবং Q1 Q2-র উপর যে বলটা প্রয়োগ করে এটাকে আমি F21 ধরছি, এবং Q2 Q1-এর উপর যে বল প্রয়োগ করে এখানে আমি F12 ধরছি। এখানে কুলম্বস লর মধ্যে যে দুইটা আধান, একটা আধান আরেকটা আধানের উপর যে বল প্রয়োগ করে, এই বলটা তাদের সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। এটা এরকম না যে Q1 Q2-র উপর বল প্রয়োগ করলে Q2 এদিকে এদিকে যাবে, এরকম না। Q1 এবং Q2 সংযোগ সরল রেখা বরাবর যাবে। তেমনি Q2 যখন Q1-এর উপর বল প্রয়োগ করে, তখন Q2 ও Q1 এবং Q2 সংযোজক সরল রেখা বরাবর যাবে। F is along the line joining the center of the two charges, অর্থাৎ Q1 এবং Q2-র মধ্যে যে বল, এই বলটা Q1 এবং Q2 সংযোজক সরল রেখা বরাবরই কাজ করবে। এখন যেহেতু Q1 পজিটিভ এবং Q2 পজিটিভ, তাহলে Q1 Q2-রে বিকর্ষণধর্মী বল প্রয়োগ করবে, সিমিলারলি Q2 ও Q1-এর উপর বিকর্ষণধর্মী বল প্রয়োগ করবে। এই বল যদি আমি একটা F12 একটা যদি F21 হয়, যেহেতু বলের দিক দুই দিকে, এখানে আমি নেগেটিভ সাইন ভেক্টর, এখানে ভেক্টর দিয়ে যদি বোঝাই তাহলে নেগেটিভ সাইন আসবে। কিন্তু এই বলের মান F21 এবং F12 বলের মান কিন্তু সেম। আচ্ছা, এই যে বলটা, এই বলটা কুলম্বের সূত্র অনুযায়ী এই বলটা দুইটা আধানের মানের গুণফলের সমানুপাতিক, যদি তাদের মধ্যে দূরত্বটা ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি আধান বড় হয়, তাহলে আধানের মান যদি বড় হয়, তাহলে বলের মানও বেড়ে যাবে। আর 2 নম্বর, এই যে বলটা, এই বলটা আধান দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আধান দুটা খুব কাছে থাকলে বলটা যা হবে, এগুলোকে যদি দূরে নিয়ে যায় বল আরো বেড়ে যাবে। আরেকটা জিনিস, এই যে বলটা, এই বলটা দুইটা আধানের মধ্যবর্তী মাধ্যমের উপর
নির্ভর করে। তাহলে তাহলে আমরা কি দেখছি, কুলম্বের সূত্র F প্রপোর্শনাল টু Q1 Q2, F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই দুইটাকে একসঙ্গে করলে আমরা কি লিখতে পারি, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এখানে একটা কনস্ট্যান্ট আসবে F ইজিক্যাল টু K ড্যাশ Q1 Q2/r²। যেখানে K ড্যাশ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে যে Q1 Q2 যে মিডিয়ামে আছে এই মিডিয়ামের উপর, এবং Q1 Q2 আর F যে ইউনিটে আছে, যে ইউনিটে এদের মেজার করা হচ্ছে ওই ইউনিটের উপর। তাহলে কুলম্বস লর যে গাণিতিক রূপ, কুলম্বস লর গাণিতিক রূপটা এটা, F ইজিক্যাল টু K ড্যাশ Q1 Q2/r²। এবং এই যে বলটা তাহলে Q1 Q2 এর উপর যে বল প্রয়োগ করবে, Q2 কিন্তু Q1 এর উপর সেম বলে প্রয়োগ করবে, তবে বলের দিকটা দুই দিকে হবে। আমি দুইটা বল তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, Q1 Q2 এর উপর যেদিকে বল প্রয়োগ করে এবং Q2 Q1 এর উপর যেদিকে বল প্রয়োগ করে, এবং এই বলটা সবসময় কি হবে, Q1 এবং Q2 সংযোজক সরলরেখা বরাবরই কাজ করবে। তাহলে আমরা কুলম্বস ল বুঝতে পারলাম। এখন আমরা সিজিএস এবং এসআই সিস্টেমে কুলম্বস লর গাণিতিক রূপটা একটু দেখব। আচ্ছা, এসআই সিস্টেমে কে ড্যাশের জায়গা 1/4πε বসবে। আচ্ছা, এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ এ মিডিয়াম। পারমিটিভিটি বাংলা হচ্ছে তড়িৎভেদ্যতা, কোনো একটা মিডিয়ামের তড়িৎভেদ্যতা। আচ্ছা, আমরা একটু পরেই তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি কি এটা একটু বুঝবো। আচ্ছা, এখন আমরা একটু ধরে নিই এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ এ মিডিয়াম। তাহলে এসআইতে কুলম্বের সূত্রটা কি হবে, কে ড্যাশের জায়গা হবে 1/4πε, 1/4πε Q1 Q2/r²। আবার এটা লেখা যায় এপসাইলন সমান লেখা যায় K এপসাইলন 0, যেখানে এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস অর ভ্যাকাম, আর K হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, বাংলাতে বললে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং এই K এর মান বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন হয়, যেমন এয়ার অর ভ্যাকামের ক্ষেত্রে K1। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি F ইজিক্যাল টু 1/4πε0 Q1 Q2/r²। এটা এসআইতে কুলম্বের সূত্র, এটা এয়ার বা ভ্যাকামের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আর সিজিএস এ কুলম্বের সূত্রটা কি হবে, এখানে K ড্যাশের জায়গা 1/K হবে, এবং সিজিএস এর সূত্রটা হবে F ইজিক্যাল টু 1/K Q1 Q2/r²। আচ্ছা, এখানে এপসাইলন 0 যেটা, এপসাইলন 0 আমি আগে বলেছি যে এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এপসাইলন 0 একটা মান আছে, এই মানটা তোমরা একটু মুখস্থ করে নেবে, 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আর 1/4πε0 একটা মান আছে, এখানে এপসাইলন 0 মানটা বসালে এটা পাওয়া যায়। এটা আমরা অঙ্ক করার সময় যদি মানটা মুখস্থ থাকে তাহলে আমরা সহজে অঙ্ক করে নিতে পারবো। এই মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, আর এপসাইলন 0 যে ডাইমেনশনটা আছে, এটা কিভাবে এসেছে এখানে দেওয়া হয়েছে। এপসাইলন আমরা জানি F ইজিক্যাল টু 1/4π K Q1 Q2/r²। তাহলে ডাইমেনশন যদি আমি ডাইমেনশনাল ফর্মুলাতে যদি বসাই, তাহলে এপসাইলন 0 ইজিক্যাল টু Q1 Q2 উপরে থাকবে, F নিচে চলে আসবে, তাহলে F ইন্টু r²। তাহলে Q1 Q2 ডাইমেনশন হচ্ছে Q1 এবং Q2 দুটোটা ডাইমেনশন সেম, দুটোটাই চার্জ, তার ডাইমেনশন হচ্ছে IT হোল স্কয়ার। F এর ডাইমেনশন হচ্ছে ml (10⁻²), আর r এর ডাইমেনশন হচ্ছে l। তাহলে এখানে ডাইমেনশন বসিয়ে তারপর এই ডাইমেনশনটা পাওয়া যায় m⁻⁻1 l⁻⁻3 t² r²। এই হচ্ছে আমরা কুলম্বের সূত্র এসআই সিস্টেম এবং সিজিএস সিস্টেম কুলম্বের সূত্র আমরা দেখালাম। এবার আমরা দেখি আমরা কুলম্বের সূত্রের মধ্যে দেখেছি যে Q1 এবং Q2 মধ্যে আমরা ডিস্টেন্স দিয়েছিলাম r। এখন এই যে Q1 Q2 এর উপর যে বল প্রয়োগ করি, বলটাকে দিয়েছিলাম F। আমরা F এবং r এর মধ্যে যে সম্পর্কটা ছিল এটা হচ্ছে F প্রপোর্শনাল টু
1/r², মানে Q1 আর Q2 যদি খুব কাছে আসে তাহলে F বাড়বে, এবং তাদের যদি আমি দূরে নিয়ে যাই একটা থেকে একটা, তাহলে F কমে যাবে। অর্থাৎ Q1 Q2 সঙ্গে আর এই সম্পর্ক, আর F প্রপোর্শনাল টু 1/r², এটাকে ইনভার্স স্কয়ার ল বলে। বাংলাতে ব্যস্ত বর্গের সূত্র। আমি যদি F এর লগে আর লেখচিত্র আঁকি, লেখচিত্রটা এরকম হয়। আমি আরটাকে x অক্ষ বরাবর দিলাম, Fটাকে y অক্ষ বরাবর দিলাম। যেহেতু আর বাড়ালে F কমে, তাহলে লেখচিত্রটা এরকম হবে। আর বাড়ার লগে লগে F কমছে। এই হচ্ছে F এর সঙ্গে আর এর লেখচিত্র। আচ্ছা, তাহলে আমরা কুলম্বস লটা জানলাম। এবার আমরা কুলম্বস লর ভেক্টর ফর্মটা করব। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে মনে, যে কুলম্বস লর ভেক্টর ফর্মটা কি দরকার? হ্যাঁ, আমরা তো কুলম্বস ল জানলামই। আচ্ছা, এই ভেক্টর ফর্মের সাহায্যে আমরা বলের দিকটা জানতে পারবো। যে Q1 Q2, এখানে দেখছি আমরা Q1 Q2 দুইটা আধান আর দূরত্বে আছে। ঠিক আছে, এখন Q1 Q2 এর উপর যে বল প্রয়োগ করবে, এবং Q2 কিন্তু Q1 এর উপর সেম বল প্রয়োগ করবে, কিন্তু বলের দিক কিন্তু আলাদা হবে। এই ভেক্টর ফর্মের সাহায্যে আমরা বলের দিকটা জানতে পারবো। দেখি আমরা একটু, এখানে ধরি আমি Q1 Q2 দুইটা প্লাস আধান, মানে সমজাতীয় আধান। তাহলে Q1 এর উপর Q2 যে বল প্রয়োগ করে, এটা আমি F12 ধরলাম। F12 ইজ ইকুয়াল টু ফোর্স অন Q1 ডিউ টু Q2। এটা কি হবে? 1/4πε0 Q1 Q2 বাই r², r21 ক্যাপ। r21 ক্যাপটা কি? r21 ক্যাপটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কোন দিকে? Q2 থেকে Q1 এর দিকে একক ভেক্টর। r21 ক্যাপ ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন ফ্রম Q2 টু Q1। হ্যাঁ, এবং আমরা ক্লাস 11 একক ভেক্টর সম্বন্ধে জেনেছি। একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে কিভাবে বের করে একক ভেক্টর। কোন একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে গেলে ওই ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করতে হয়। যেমন এ ভেক্টরের একক ভেক্টর যদি a ক্যাপ হয়, তাহলে a ক্যাপ ইজ ইকুয়াল টু a ভেক্টর বাই মড a। সিমিলারলি r21 ক্যাপ ইজ ইকুয়াল টু r21 ভেক্টর বাই r। আচ্ছা, আবার Q1 ও Q2 এর উপর একটা বল প্রয়োগ করবে। এই Q1 Q2 এর উপর যে বল প্রয়োগ করবে, যদি F21 হয়, তাহলে F21 ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r² r12 ক্যাপ। r12 ক্যাপটা একক ভেক্টর কোন দিকে? এটা হচ্ছে Q1 থেকে Q2 এর দিকে। তাহলে আমরা কি দেখছি এখানে? দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা কি দেখছি? এখানে যদি আমরা এই F12 বা F21 এর মান বের করি, তো এই একক ভেক্টরগুলি যে আছে, একক ভেক্টরগুলির পরম মান 1 হয়ে যাবে। আমরা জানি কোনো একটা একক ভেক্টরের পরম মান 1। তাহলে একক ভেক্টরগুলি যখন পরম মান 1 হবে, তাহলে এই F12 আর F21 এর মান সমান হবে। তাহলে একক ভেক্টরগুলি দিয়ে আমরা কি দেখলাম? একক ভেক্টরগুলি দিয়ে আমরা তাদের যে F12 আর F21 এর ডিরেকশন সম্বন্ধে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এখানে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কুলম্বস লর ভেক্টর ফর্ম সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখব গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে মহাকর্ষ বল আর স্থিরতড়িৎ বলের মধ্যে কি কি সিমিলারিটি আর কি কি ডিসিমিলারিটি আছে। মহাকর্ষ বলের কথা আমরা ক্লাস 11-এ পড়েছি। মহাকর্ষ বল দুইটা ভরের মধ্যে কাজ করে। আচ্ছা, প্রথম আমি কি কি সিমিলারিটি আছে দেখি। এই যে মহাকর্ষ বল এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বোথ ওবে ইনভার্স স্কয়ার ল, তারা ব্যস্ত বর্গের সূত্র মানে। যেহেতু মহাকর্ষ বলের মধ্যে একটা বলের যে সূত্রটা, এর মধ্যে F প্রপোর্শনাল টু 1/r² আছে। আবার একটু আগে কুলম্বস লর মধ্যে আমরা পেলাম F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তারা সবাই ব্যস্ত বর্গের সূত্র মানে। 2 নম্বর হচ্ছে বোথ ফোর্স আর সেন্ট্রাল ফোর্স। বাংলাতে যদি আমি বলি কেন্দ্রীয় বল, কারণ both force act along the line joining the center of the two bodies, মানে দুটোটা বলে দুইটা বডি, দুইটা ভর বা দুইটা চার্জের সংযোজক সরলরেখা বরাবরই কাজ করে। এই কারণে এই জন্য both gravitational force and electrostatic force are central force. 3 নম্বর হচ্ছে both are conservative force. হ্যাঁ,
আর 4 নম্বর হচ্ছে বোথ অপারেট ইন ভ্যাকাম, মানে শূন্য মাধ্যমে, দোনোটা বলে শূন্য মাধ্যমে কাজ করে। এই হচ্ছে সিমিলারিটি। আচ্ছা, কি কি ডিসিমিলারিটি, মানে কি কি বৈশিষ্ট্য আছে এটা দেখি। গ্রেভিটেশনাল ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, আমরা জানি যে মহাকর্ষ বল আকর্ষণধর্মী, কিন্তু স্থিরতড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। স্থিরতড়িৎ বল আকর্ষণধর্মী হতে পারে বা বিকর্ষণধর্মীও হতে পারে। দুইটা সম আধান থাকলে এই বল বিকর্ষণধর্মী হবে, এবং দুইটা বিষম আধান থাকলে এই বল আকর্ষণধর্মী হবে। Gravitational force does not depend on the nature of the medium, but electrostatic force depend on the nature of the medium between two charges. আমরা জানি যে গ্রেভিটেশনাল ফোর্স, যে দুইটা ভরের মধ্যবর্তী কি মাধ্যমের উপরে গ্রেভিটেশনাল ফোর্সটা নির্ভর করে না। কিন্তু আমরা একটু আগে দেখেছি কুলম্ব সূত্রের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতড়িৎ বল, যে দুইটা আধান যে মাধ্যমে আছে ওই মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, 3 নম্বর, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ মাচ স্ট্রঙ্গার দেন গ্রেভিটেশনাল ফোর্স। স্থিরতড়িৎ বল মহাকর্ষ বলের থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী। এই হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি। আচ্ছা, নেক্সট আমরা সবাই তো একটু আগে কুলম্বস ল সম্বন্ধে জানলাম। এখন কিছু কুলম্বস ল সম্বন্ধে কিছু জিনিস আমাদের জানা দরকার। যেমন এই লটা শুধুমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যদি এক্সটেন্ডেড চার্জ বা বিস্তৃত আধান হয় তখন কিন্তু কুলম্বস ল অ্যাপ্লিকেবল হবে না। 2 নম্বর হচ্ছে কুলম্ব ফোর্স ইজ সেন্ট্রাল ফোর্স। বাংলাতে বললে কুলম্ব ফোর্স কেন্দ্রীয় বল। কারণ আমরা দেখেছি যে Q1 আর Q2 দুইটা আধানের মধ্যে যে কুলম্বস বল কাজ করেছিল, এই বলটা এই দুইটা আধানের যে সেন্টার বরাবর, যে সেন্টারটাকে আমি সরল রেখা দিয়ে যোগ করলে এই সরল রেখা বরাবর কাজ করে। তাহলে এই ধরনের যে বলকে আমরা বলতে পারি যে এটা একটা কেন্দ্রীয় বল। 3 নম্বর হচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল অন চার্জেস এট রেস্ট। যদি দুইটা চার্জ রেস্টে থাকে তাহলে কুলম্বস ল অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এখানে একটা জিনিস বলা দরকার যে দুইটা চার্জের মধ্যে যদি একটা চার্জ মোশনে থাকে আর একটা চার্জ রেস্টে থাকে তাহলেও কুলম্বস ল অ্যাপ্লিকেবল। কিন্তু দুইটা চার্জে যদি মোশনে থাকে তাহলে কিন্তু কুলম্বস ল অ্যাপ্লিকেবল না। আর 4 নম্বর হচ্ছে কুলম্বস ফোর্স ইজ নট এফেক্টেড বাই প্রেজেন্স অফ আদার চার্জ। যদি আমি দুইটা চার্জ আছে সিস্টেমে Q1 আর Q2 এর মধ্যে যে কুলম্বস বলটা কাজ করে, এখানে যদি আরেকটা চার্জ বা আরও দুইটা বা তিনটা চার্জ থাকে তাহলেও কিন্তু এই Q1 আর Q2 এর মধ্যে কুলম্বস বলের কোনো পরিবর্তন হবে না। মানে সিস্টেমে যদি একাধিক চার্জও থাকে, দুইটা চার্জের মধ্যে যে কুলম্বস বল এটা অপরিবর্তিত থাকবে। তাহলে এই ফ্যাক্টগুলি আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা পারমিটিভিটি জিনিসটা কি এটা একটু দেখছি। পারমিটিভিটি বাংলা হচ্ছে তড়িৎভেদ্যতা। আমরা কুলম্বের সূত্রে SI ফর্মে পেয়েছিলাম যে F = 1/4πε Q1 Q2/r²। এখানে যদি Q1 Q2 আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে F proportional to 1/ε। অর্থাৎ এপসাইলন যদি বেশি হয় তাহলে Q1 Q2 এর মধ্যে যে ফোর্সটা কম হবে, এবং এপসাইলন যদি কম হয় তাহলে Q1 Q2 এর মধ্যে যে ফোর্সটা এটা বেশি হবে। তাহলে এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে একটা প্রপার্টি। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ মিডিয়াম হুইচ ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফোর্স বিটুইন টু চার্জেস। যে দুইটা চার্জের মধ্যে যে ইলেকট্রিক ফোর্স যে বেশি হবে বা কম হবে এটা ওই মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এই মিডিয়ামটাই হচ্ছে ওই মিডিয়াম, এই যে প্রপার্টিটা মিডিয়ামের প্রপার্টিটা হচ্ছে পারমিটিভিটি। তাহলে আমরা দেখছি যে এপসাইলন বা পারমিটিভিটি যদি কোনো একটা মিডিয়ামের খুব মিনিমাম হয়, কোন মিডিয়ামের ক্ষেত্রে মিনিমাম? ভ্যাকাম বা ফ্রি স্পেসের ক্ষেত্রে এটা খুব মিনিমাম, এটাকে আমরা এপসাইলন 0 দিয়ে এক্সপ্রেস করি। তাহলে এক্ষেত্রে অ্যাপটা হবে ম্যাক্সিমাম। অর্থাৎ পারমিটিভিটি যদি ভ্যাকামের ক্ষেত্রে বা ফ্রি স্পেসের ক্ষেত্রে পারমিটিভিটি হচ্ছে সবচেয়ে কম, এক্ষেত্রে অ্যাপটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি দুইটা চার্জে ভ্যাকামে রাখি তাহলে দুইটা চার্জের মধ্যে যে বল এটা যদি F ভ্যাকাম ধরি, F ভ্যাকাম = 1/4πε0 Q1 Q2/r²। আবার কোনো একটা মিডিয়ামের মধ্যে যদি Q1 Q2 চার্জে রাখি তাহলে ওই Q1 Q2 এর মধ্যে যে ফোর্সটা, F মিডিয়াম ধরি তাহলে F মিডিয়াম = 1/4πε0
4 পাই এপসিলন Q1 Q2 বাই R স্কয়ার। এখানে এপসিলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, আর এপসিলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে কিন্তু যদি রেশিও বের করি আমরা এফ ভ্যাকুয়াম বাই এফ মিডিয়াম, তাহলে এখানে করলে আমরা কত পাই, ক্যালকুলেশন করার পর আমরা পাই এপসিলন বাই এপসিলন 0। তাহলে এপসিলন বাই এপসিলন 0 যে কোয়ান্টিটির যে রাশিটা, এটাকে আমরা বলবো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন কি বলতে পারি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, কোনো একটা মিডিয়ামের তড়িৎভেদ্যতা এবং ভ্যাকুয়ামের যে পারমিটিভিটি তার যে রেশিও, এই রেশিওকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কে এর মান বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন, যেমন ভ্যাকুয়ামের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 1, ওয়াটারের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 80। তাহলে আমরা পারমিটিভিটি বা তড়িৎভেদ্যতা সম্বন্ধে জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখি সুপারপজিশন অফ প্রিন্সিপালটা কি, ফার্স্ট টপিকস। এরপর আমরা এই সুপারপজিশন অফ প্রিন্সিপালের উপর কিছু নিউমারিক্যালও করব। যে সুপারপজিশন অফ প্রিন্সিপাল হচ্ছে when a number of charges are interacting, the total force on a given charge is the vector sum of the forces exerted on it due to all other charges. আচ্ছা, যখন কোনো একটা সিস্টেমে অনেকগুলি চার্জ থাকে, ধরো একটা সিস্টেমে Q1 Q2 Q3 Q4 অনেকগুলি চার্জ আছে, তাহলে এখানে Q1 এর উপর Q1 ছাড়া Q2 Q3 Q4 সবগুলি চার্জে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে Q1 এর উপর যে মোট ফোর্স হবে, মোট বল হবে, এই বাকি যে বলগুলির ভেক্টর সাম, মানে Q1 এর উপর Q2 যে বল প্রয়োগ করলো, Q3 যে বল প্রয়োগ করলো বা Q4 যে বল প্রয়োগ করলে এই বলগুলির ভেক্টর সাম হবে মোট বল কার উপর, Q1 এর উপর। তাহলে Q1 এর উপর মোট বল হচ্ছে F1 ইজ ইকুয়াল টু F12 হচ্ছে Q2 Q1 এর উপর যে বল প্রয়োগ করেছে F12, Q3 Q1 এর উপর যে বল প্রয়োগ করে F13, Q4 Q1 এর উপর যে বল প্রয়োগ করে F14। আর যদি অন্য চার্জ থাকে এরাও Q1 এর উপর যে বল প্রয়োগ করে সবগুলির ভেক্টর সাম। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা সিস্টেমে যদি অনেকগুলি চার্জ থাকে, তাহলে যে কোনো একটা চার্জের উপর মোট বল হবে অন্যান্য চার্জগুলি এই চার্জের উপর যে বল প্রয়োগ করে এই বলগুলির ভেক্টর সামের সমান। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল অথবা ফোর্স বিটুইন মাল্টিপল চার্জ। বিভিন্ন চার্জ থাকলে সিস্টেমে চার্জের মধ্যে যে ফোর্স আমরা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে বের করতে পারি। অনুরূপে Q2-র উপর কারা বল প্রয়োগ করবে, Q2-র উপর বল প্রয়োগ করবে, Q2-র উপর বল যদি আমরা F2 নিই, তাহলে F2 ইজ ইকুয়াল টু Q2-র উপর Q1 বল প্রয়োগ করবে F21 প্লাস Q3 বল প্রয়োগ করবে F23 প্লাস Q4 বল প্রয়োগ করবে Q5 বল প্রয়োগ করবে। তাহলে মোট বল হচ্ছে যতগুলি অন্যান্য যে চার্জ, কোনো একটা চার্জের উপর মোট বল হচ্ছে ওই চার্জ বাদ দিয়ে অন্যান্য সিস্টেমে আর যতগুলি চার্জ আছে ওই চার্জগুলি ওই গিভেন চার্জের উপর যে বল প্রয়োগ করছি বলগুলি ভেক্টর। ঠিক আছে, তাহলে আজকের আমরা সুপারপজিশন প্রিন্সিপালটা বুঝলাম এবং এর কিছু অ্যাপ্লিকেশন আমরা করব, কিছু এই প্রিন্সিপালের উপর কিছু নিউমারিক্যাল আমরা করব। দেখো বোর্ডে। আচ্ছা, এবার আমরা কিছু নিউমারিক্যাল করব। আমরা আজকে যে টপিকসগুলি পড়লাম এই টপিকসগুলির উপরে আমরা কয়েকটা নিউমারিক্যাল করব। আচ্ছা, বোর্ডে একটা নিউমারিক্যাল আছে, এটা ভালো করে দেখো। A and B are two identical charge pair. Distance between the center of A and B is 50 centimeter. A B দুইটা আইডেন্টিক্যাল মানে একই ধরনের দুইটা আহিত গোলক, তাদের যে সেন্টার 50 সেন্টিমিটার ব্যবধানে তারা সেন্টার আছে। C is the third pair of same size but uncharged is brought in contact with A. C আরেকটা সেম সাইজের গোলক, সি কিন্তু অনাহিত গোলক, মানে সিতে কোনো চার্জ নেই। আচ্ছা, প্রথমে সিকে বি এর সঙ্গে কন্ট্যাক্টে আনা হলো, দেন ব্রট টু কন্ট্যাক্ট বি, তারপর সিকে বি এর সঙ্গে কন্ট্যাক্টে আনা হলো, ফাইনালি রিমুভ। প্রথমে সিকে এর সঙ্গে কন্ট্যাক্টে আনা হলো এবং তারপর
সি কে বি এর সঙ্গে কন্ট্যাক্টে আনা হলো এবং ফাইনালি সি কে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। সি কে সরানোর পর এ আর বি এর মধ্যে রিপালসিভ ফোর্স কত কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আমি অঙ্কটা করে দিয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা, আর এখানে একটা দেওয়া আছে যে এ আর বি এর যে আধান হচ্ছে 6.5 × 10⁻⁻7 কুলম, আর তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 50 সেন্টিমিটার, 0.5 মিটার। এখানে দেখা যাচ্ছে এর আধান ধরলাম আমি কিউ, আর সি আধান কিউ ইজ ইকুয়াল টু 0, কারণ সি অনাহিত গোলক। এবার এ আর সি কে যখন আমি কন্ট্যাক্টটা আনলাম তখন কি হলো, এর আধানের রিডিস্ট্রিবিউশন হলো, অর্থাৎ এর আধান এ আর সি এর মধ্যে রিডিস্ট্রিবিউট হলো। তাহলে কন্ট্যাক্টটা আনার পর এর আধান কত, Q/2, সিমিলারলি সি এর আধানও Q/2। এবার সি কে এখান থেকে সরিয়ে বি এর সঙ্গে কন্ট্যাক্টটা আনা হলো। তো বি এর আধান প্রথমে ছিল কিউ, এবার সি এর আধান কত হলো, Q/2। এবার তাদের এ বি আর সি কে যখন কন্ট্যাক্টটা আনা হলো তখন কন্ট্যাক্ট আনার পর বি আর সি এর আধান হলো বি এর আধান হচ্ছে 3Q/4 এবং সি এর আধানও 3Q/4। এখানেও চার্জের রিডিস্ট্রিবিউশন। এখানে কিভাবে আমরা এটা বের করেছি, এখানে বি কন্ট্যাক্টে আসার আগে বি এর আধান ছিল কিউ এবং সি এর আধান ছিল Q/2। তাহলে কন্ট্যাক্ট হওয়ার পর বি এর আধান এবং সি এর আধান কিভাবে হলো, আমি এটা অ্যাভারেজ করলাম কিভাবে, কিউ প্লাস Q/2/2 3Q/4। তাহলে কন্ট্যাক্টের পর বি এর আধান কত হলো, 3Q/4 এবং সি এর আধানও 3Q/4। এবার সি কে আমি এখান থেকে সরিয়ে নিলাম, সিস্টেম থেকে সরিয়ে নিলাম। তাহলে সিস্টেম আর কে থাকলো, এ আর বি। তো এর আধান কত, Q/2, আর বি এর আধান কত, 3Q/4। এবার এ আর বি এর মধ্যে কুলম্বীয় ফোর্স আমরা বের করবো সূত্র দিয়ে, কুলম্বের সূত্র দিয়ে, F = 1/4πε0 Q1 Q2/r²। 1/4πε0 এর আধানকে আমি Q1 ধরলাম, Q1 হচ্ছে Q/2, আর বি এর আধান হচ্ছে 3Q/4। আর তাহলে এখানে আমরা জানি 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹। এখানে 3 এ এর আধান এবং বি এর আধান তো সেম, তাহলে এর আধান এবং বি এর আধান সেম হলে এখানে Q² আসে। তাহলে কিউর মান বসিয়ে দিলাম 6.5 × 10⁻⁻7 হোল স্কয়ার, আর ডিস্টেন্স হচ্ছে 50 সেন্টিমিটার, 0.5 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করে বাড়িতে তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করবে এবং এটার আনসার আসবে 5.703 × 10⁻³ মিটার। তাহলে এই অঙ্কটা যে আমরা কি দেখলাম, যে যখন এটা আমি আগের দিনের লেকচারও আমি এটা বলেছিলাম যে একটা দুইটা স্পিয়ার যখন কন্ট্যাক্টে আসবে তখন কি হয়, এক চার্জের রিডিস্ট্রিবিউশন হয়। এবার আরেকটা নিউমেরিক্যাল দেখি। এখানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এতে +3 কুলম চার্জ আছে, বিতে আছে +4 কুলম চার্জ, সিতে আছে +5 কুলম চার্জ। এখানে বলা হয়েছে যে সিতে যে 5 কুলম চার্জ আছে ওই চার্জের উপর মোট বল কত, এটা বের করতে হবে। আচ্ছা, সিতে যে 5 কুলম চার্জ আছে তার উপর কে বল প্রয়োগ করবে, +3 কুলম চার্জ বল প্রয়োগ করবে, +4 কুলম চার্জ বল প্রয়োগ করবে। এই 3 কুলম চার্জ যে বল প্রয়োগ করবে এবং 4 কুলম চার্জ যে বল প্রয়োগ করবে 5 কুলমের উপর, এই বলগুলির ভেক্টর সাম হবে সির উপর মোট বল। আচ্ছা, আমরা এখানে দেখি যে 3 কুলম চার্জ আছে, 3 কুলম চার্জ সিতে যে 5 কুলম চার্জ আছে তার উপর যে বল প্রয়োগ করে বল দিক হবে এদিকে। যেহেতু এটাও প্লাস চার্জ এটাও প্লাস চার্জ, এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণের ফলে তার উপর বলের দিক হবে এদিকে, বাইরের দিকে। তাহলে যে 3 কুলম চার্জ 5 কুলমের উপর যে বল প্রয়োগ করে, আমরা যদি FCA ধরি, FCA হবে ওই কুলম্বের সূত্র থেকে আমরা পাই 1/4πε0 Q1 Q2/r²। এখানে 1/4πε0 কে আমি K' ধরে নিয়েছি। তাহলে কত হবে, K' × 3, Q1 হচ্ছে 3, Q2 হচ্ছে 5/r²। ডিস্টেন্স হচ্ছে এই যে সাইডগুলো হচ্ছে 10 মিটার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? 0.15 কে ড্যাশ নিউটন। এবার বিটা যে 4 কুলম আছে, 4 কুলম 5 কুলমের উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে এফসিবি। এটাও বাইরের দিকে, কারণ এই বলটাও রিপালসিভ ফোর্স হবে, রিপালসিভ ফোর্স বাইরের দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে এফসিবি ইকুয়াল টু কে ড্যাশ 4 × 5/10 স্কয়ার 0.2 কে ড্যাশ নিউটন। আচ্ছা, এবার এই এফ সিবি এবং এফ সিএ একটা অ্যাঙ্গেল আছে না, তাহলে এই ক্ষেত্রে এফ সিবি আর এফ সি এর রেজাল্টেন্ট আমাকে বাইর করতে হবে। এই ক্ষেত্রে রেজাল্টেন্ট বাইর করতে গেলে আমরা ক্লাস 11-এ যে ভেক্টরটা একটু মনে করতে হবে। ভেক্টরের সামান্তরিক সূত্র, প্যারালোগ্রাম ল ইউজ করে আমরা রেজাল্টেন্ট বের করব। আমরা জানি এখানে যে দুটো ভেক্টর, এখানে F1 F2 থিটা কোণ আছে, তাহলে F1 F2 যে রেজাল্টেন্ট হবে F1 F2 দিয়ে যদি আমি একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, এই কমপ্লিট প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা হবে F1 F2 রেজাল্টেন্ট F is equal to রেজাল্টেন্ট F is equal to √f1² + f2² + 2f1 f2 cos থিটা। এখানেও আমি যদি FCB আর FCA দিয়ে একটি প্যারালোগ্রাম কমপ্লিট করি, তাহলে প্যারালোগ্রামের যে ডায়াগোনালটাই হবে FCB আর FCA রেজাল্ট। তাহলে এই ডায়াগোনালটা কোন দিকে হবে? ডায়াগোনালটা হবে এই বরাবর। আচ্ছা, এবার F বের করি, তাহলে প্যারালোগ্রাম ল দিয়ে F is equal to √fca² + fcb² + 2fca fcb cos 60 ডিগ্রি। যেহেতু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এখানে বসিয়ে দিলাম, এখানে মানগুলি বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে এই মানটা পেলাম, কে ড্যাশের মান বসালাম, বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে এই মানটা পেলাম। এবার তোমরা বাড়িতে বাদ বাকিটা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা নিউমেরিক্যাল দেখি। এটা একটা ABC, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ABC এর ABC তিন কর্নারেই তিনটা চার্জ কিউ 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 আছে। এখন এই ত্রিভুজটির সেন্ট্রয়েডে ওতে আরেকটা চার্জ ক্যাপিটাল কিউ আছে। এই ক্যাপিটাল কিউর উপর মোট বল আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি চিত্রটা আঁকলাম, ABC তিনটে ত্রিভুজ। এখন এর জন্য প্লাস কিউ আধানের উপর যে বল হবে, বি এর জন্য প্লাস কিউ আধানের উপর সেম বল হবে, সি এর জন্য প্লাস কিউ আধানের উপর সেম বল হবে, কারণ এ থেকে প্লাস কিউ আধান যে দূরে আছে, বি থেকেও একই দূরে আছে এবং সি থেকেও প্লাস কিউ আধান একই দূরত্ব আছে। তাহলে এর জন্য প্লাস কিউ আধানের উপর যে বলটা হবে, এটা কোন দিকে হবে? যেহেতু বলটা বিকর্ষণধর্মী বল, এটা হবে এদিকে, FOA। সিমিলারলি বি এর জন্য প্লাস কিউ আধানের জন্য উপর যে বল হবে, এটা হচ্ছে FOB এদিকে। আর সি এর জন্য প্লাস কিউ আধানের উপর যে বলটা হবে, এটা হচ্ছে FOC এদিকে। এখন এই তিনটা বলই সমান। কেন? কারণ এ থেকে ও যা ডিস্টেন্স, বি থেকে ও তাই ডিস্টেন্স, সি থেকে ওর একই ডিস্টেন্স। তাহলে FOB যদি আমি বলের মানগুলি নিই, FOB is equal to FOC is equal to FOA is equal to কুলম্বের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? K dash Q into capital Q by R square। আমি এটাকে আর ধরলাম, ও থেকে বি এর ডিস্টেন্স বা এ থেকে ও এর ডিস্টেন্স, বা এ থেকে সি থেকে ও এর ডিস্টেন্স আর ধরলাম, ঠিক আছে। তাহলে K dash Q by R square, এটাকে আমি F ধরলাম। এবার FOC আর FOB তারা কত কোণে আছে? 120 ডিগ্রি কোণে আছে, কারণ পুরো কোণটাই 360, এটা 120 হলে এটাও 120, এটাও 120। তাহলে FOC আর FOB এর লব্ধি আমরা সামান্তরিক সূত্র দিয়ে বের করছি। FOC আর FOB এর লব্ধি হচ্ছে FOC আর FOB দিয়ে যদি আমি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকের কর্ণ বরাবর হবে লব্ধি, মানে F1 ধরলাম, এ বরাবর হবে লব্ধি। তাহলে F1 is equal to √FOB² + FOC² +
2FOB FOC cos 120 ডিগ্রি। এগুলির মান বসিয়ে দিলাম, এগুলিকে আমি f ধরেছি, f স্কয়ার প্লাস 2FF cos 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখান থেকে f আসবে। তাহলে এবার তাহলে FOC আর FOB এর লব দিয়েছে F1, এবার F1 আর FO এর লব দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে F1 আর FO এর লব দিয়ে, যেহেতু F1 আর FO এ উল্টা দিকে, তাহলে লব্ধি বের করার সময় আমরা ভেক্টর করেছি যে শুধু বিয়োগ করে দিলেই হবে। এখানে ভেক্টরের নিয়ম এই নিয়ম লাগবে না, ডাইরেক্ট বিয়োগ করলেই চলবে। তাহলে ও বিন্দুতে যে কিউ আধান আছে তার উপর মোট বল কত? মোট বল হচ্ছে F1 মাইনাস FOA। তো FOA হচ্ছে F আর F1 আর F তাহলে 0। তাহলে ও বিন্দুতে যদি কিউ আধান রাখি আমি, কিউ আধানের উপর মোট বল হবে 0। দেখি আরেকটা নিউমেরিক্যাল আমরা, ABCD একটা বর্গক্ষেত্রের 4 কর্নারে 4টা চার্জ আছে, যেমন এখানে আছে 2 মাইক্রোকুলম, এখানে আছে -5 মাইক্রোকুলম, এখানে আছে 2 মাইক্রোকুলম, এখানে আছে -5 মাইক্রোকুলম। বর্গক্ষেত্রের যে সাইডগুলি হচ্ছে 10 সেন্টিমিটার করে বলেছে। বর্গক্ষেত্রের সেন্টারে যদি 1 মাইক্রোকুলম একটা চার্জ থাকে, তাহলে এই 1 মাইক্রোকুলমের উপর মোট বল কত? ঠিক আছে। আচ্ছা, এখন 1 মাইক্রোকুলমের উপর কোন কোন চার্জগুলি বল প্রয়োগ করবে? 1 মাইক্রোকুলমের উপর এই ABCD 4টি পয়েন্টে যে 4টি চার্জ আছে, 4টি চার্জে 1 মাইক্রোকুলমের উপর বল প্রয়োগ করবে, এবং এই বলগুলির যে ভেক্টর সামই হবে মোট বল ওতে। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে এতে যে 2 মাইক্রোকুলম চার্জ আছে, এই 2 মাইক্রোকুলম চার্জ ওতে যে 1 মাইক্রোকুলম চার্জ আছে, এই 1 মাইক্রোকুলম চার্জের উপর কত বল প্রয়োগ করবে? এটা কুলম্বের সূত্র থেকে আমরা লিখতে পারি। FOA বলের মানটা লিখছি, FOA is equal to K dash into Q1 হচ্ছে 2 into 10 to the minus 6 into Q2 হচ্ছে 1 into 10 to the minus 6 by এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 5√2। এটা কিভাবে হয়েছে এটা আমি এখানে দেখিয়েছি। বর্গক্ষেত্রের যে বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে যে কর্ণ, এটা একটা কর্ণ হবে 10√2, আর OA OB OC এবং OD হবে তার অর্ধেক, দ্যাট মিনস 5√2। তাহলে এখানে কত আসছে? 5√2 into 10 to the power minus 2। যেহেতু এটা সেন্টিমিটার আছে, এটাকে into 10 to the power minus 2 দিয়ে গুণ করে মিটারে নিলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থিটাসের মান 1/4πε0 বসিয়ে ক্যালকুলেশন করলে এখানে আসবে 3.6 নিউটন। এটা কোন দিকে? যেহেতু এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তাহলে এটাকে বিকর্ষণ করবে এদিকে। সিমিলারলি সিতে যে 2 মাইক্রোকুলম চার্জ আছে, এটার উপর যে বল প্রয়োগ করবে, এই বলের মান কিন্তু এটাই হবে 3.6 নিউটনে হবে। কারণ সিতে আছে 2 মাইক্রোকুলম, এখানেও ঠিক 1 মাইক্রোকুলম আছে, ডিস্টেন্স সেম আগেরটার মতন, কিন্তু বলের দিকটা হবে এদিকে। যেহেতু এটা প্লাস, এটাকে বিকর্ষণ করবে। এটা হচ্ছে FOC ধরলাম আমরা। এখন এই দুইটা বলের লব্ধি কত হবে? দুইটা বল যেহেতু বিপরীত দিকে, তাহলে আমরা কি করবো? একটাতে একটা বিয়োগ করবো, বিয়োগ করলে লব্ধি পাবো 0। সিমিলারলি এই দিকতে যে -5 মাইক্রোকুলম আছে, তার জন্য ওতে 1 মাইক্রোকুলমের উপর বল হবে K dash into 5 into 10 to the power minus 6 into 1 into 10 to the power minus 6 Q1 Q2। বা এখানে মাইনাস চিহ্নটা বল বের করার সময় মাইনাস চিহ্নটা দিতে হয় না, তবে এক্ষেত্রে বলের দিকটা কিন্তু এবার চেঞ্জ হবে। এখানে যেহেতু মাইনাস চার্জ আছে, আর এখানে যেহেতু প্লাস চার্জ আছে, তাহলে এই মাইনাস চার্জ এই প্লাস চার্জকে কী করবে? আকর্ষণ করবে। এক্ষেত্রে বলের দিকটা হবে এইদিকে, FOD। সিমিলারলি বিতে যে -5 মাইক্রোকুলম চার্জ আছে, তার জন্য ওতে যে 1 কুলম চার্জ আছে তার উপর বল কোন দিকে? বল হবে এদিকে। এটা আকর্ষণ ধরে নিব, বলটা হবে এদিকে। এটা কত হবে? সেটাও বলের মান হবে সেম, K dash into 5 into 10 to the power minus 6 into 1 into 10 to the power minus 6 by 5√2 into 10 to the power minus 2 whole square, that means 9 নিউটন। এক্ষেত্রে আমরা দেখছি কি ডি এর জন্য ওতে যে বলটা আর বি এর জন্য ওতে যে বল, দুটোটা বল সমান, কিন্তু বল দুইটা বিপরীত। একটা বি এর জন্য যে বলটা এটা এদিকে, এবং বি এর জন্য যে বলটা এটা এদিকে। তাহলে এক্ষেত্রে আমরা লব্ধি বল বার করার সময় আমি একটাতে একটা বিয়োগ করলে আমরা কী পাবো? 0 পাবো। তাহলে মোট বল কত আসছে? 13টা চার্জের জন্য
মোট বল হচ্ছে 0। তাহলে ও বিন্দুতে যে 1 মাইক্রোকুলম চার্জ রাখলে তার উপর মোট বল হবে 0। এভাবে আমরা যদি ও বিন্দুতে 1 মাইক্রোকুলম না রেখে অন্য কিছু চার্জ রাখি, 2 মাইক্রোকুলম রাখি, কিউ কুলম রাখি, যাই রাখবো চার্জের উপর, এই ক্ষেত্রে মোট বল কত হবে? 0ই আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাহলে। আচ্ছা, তাহলে আমরা এখানে 4টা নিউমারিক্যাল আজকে আমরা করলাম, এবং আরও অনেকগুলো নিউমারিক্যাল তোমাদের বইয়ে পাবে, তাছাড়া এনসিইআরটির বইয়ের এক্সাম্পলে পাবে, এক্সারসাইজে পাবে। এগুলি তোমরা বাড়িতে করবে। এই বলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এবং নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড লাইন্স এগুলো নিয়ে পড়ব। সবাই ভালো থাকবে।